দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্তের সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর প্রধান খবরের শিরোনাম থাকছে শুরুতেই। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক, স্প্রেডশিটে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে মন্তব্য সালাউদ্দিনের। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার। এবারে পুরো আয়োজন। স্প্রেডশিটে বিভ্রান্ত সৃষ্টি ও মিসলিড করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্যই করেছেন। তিনি জানিয়েছেন, বিএনপি সংস্কার কার্যক্রম নিয়ে সিরিয়াস বলেই ঐক্যমত্য তৈরিতে দফায় দফায় আলোচনা চলছে। এছাড়া বৈঠকে কমিশনের মৌলিক সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে আসার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন। যে সংস্কারে জাতির কল্যাণ হয় সেসব বিষয় বিবেচনা করা হবে। বিচারক নিয়োগের অধ্যাদেশের ক্ষমতাসহ সকল সংস্কার সাংবিধানিকভাবে হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন দলটির এই নেতা। এর আগে সকাল 10:30টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠকটি শুরু হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই, যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি, পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাচ্ছি আমরা সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস বিএনপির পক্ষ থেকে। জাতির প্রত্যাশা অনুযায়ী 3টি ম্যান্ডেটরি দাবি পূরণ হলেই আগামী রোজার আগে নির্বাচন হতে পারে বলে মনে করেন বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিউর রহমান। ইউরোপ ও যুক্তরাজ্য সফর শেষে আজ রাজধানীর হোটেল ওয়েস্টিনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেছেন, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার নিয়ে কিছু সুনির্দিষ্ট জায়গা উল্লেখ করা হয়েছে। বলেছেন, রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি ও আন্তরিকভাবে সংস্কারে সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে দেশে। রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার কাতারে এসে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংস্কারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জামাতের আমির। দুই দেশের সম্পর্ক জোরদারে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করেছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকটি শুরু হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন, আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালচ। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের সবশেষ বৈঠক হয়েছিল 2010 সালে। আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে যুদ্ধ অপরাধীদের বিচার, আঞ্চলিক রাজনীতি সহ বিভিন্ন প্রশ্নে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্থিমিত ছিল ঢাকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার শাসন অবসানের পর আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে সেই সম্পর্ককে স্বাভাবিক ও গভীর করার। গ্রামীণ ব্যাংকের ওপর থেকে সরকারের একক কর্তৃত্ব কমাতে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে এবং 90% রাখা হয়েছে ব্যাংকের সুবিধাভোগীদের জন্য। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা। বিচার বিভাগকে আধুনিকায়নে টেলিফোন ও SMS-এর মাধ্যমে সমন জারি করা, কর্পোরেট সেক্টর এবং ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন, পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিশোধিত মূলধন আগে ছিল সরকার 25% আর যারা বেনিফিশিয়ারি তারা 75%, এখন হয়ে গেছে 10% এবং 90%। রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া। গত 9 এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। পরদিন রাত 10:30টার দিকে
সাবেক এই মিস আর্থ বাংলাদেশকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে 30 দিন কারাগারে আটক রাখার আদেশ দেন। এভাবে আটক সঠিক হয়নি বলে জানিয়েছেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম 2020 সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। মানিকগঞ্জে ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন আলামিন তমাল, মাইনুদ্দিন আহমদ পিয়াস, বাবুল হোসেন, মীর মারুফ, আমিনুর রহমান, খান মোহাম্মদ রাফি ওরফে সিজন, মোশাররফ হোসেন ও সঞ্জীব ঘোষ। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত মঙ্গলবার রাতে ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই কমিটি 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। রাজধানী সহ দেশের সব বিভাগে আগামী 4 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 22 এপ্রিল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আবারও তাপমাত্রা বাড়ার আভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন এবার এপ্রিলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে। টানা কয়েকদিন দেশ জুড়ে গরমের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। বুধবারের পর বৃহস্পতিবার সকালেও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হয় ঢাকায়। আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় রাজধানীতে 35 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে 60 মিলিমিটার। আবহাওয়াবিদরা বলছেন আগামী সোমবার পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা। 21 এপ্রিলের পর সারা দেশে বৃষ্টিপাত কমলেও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে বাড়বে তাপমাত্রা। বৃষ্টিপাতের পরিমাণটা হয়তো অল্প সময়ে হয়তো কোথাও বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে, আবার কোথাও কম হতে পারে। তবে বৃষ্টিপাতের স্থায়িত্বটা কম থাকে, যেটা কালবৈশাখীর মৌসুমে। তবে এই বৃষ্টির সাথে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং সাথে সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকে। গত 30 বছরের গড় বৃষ্টির তুলনায় এবার এপ্রিলে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এপ্রিল মাসে যেটা আমাদের স্বাভাবিক বৃষ্টিপাত, অর্থাৎ 30 বছরের যে গড় বৃষ্টিপাত, সেটা যে পরিমাণ বৃষ্টিপাত তার তুলনায় এবছর বৃষ্টিপাতের আপনারা সম্ভাবনা কম দেখছি। মাসের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টিপাত অনেকটাই কম ছিল। এরপর 14 তারিখ থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটা হয়তো 20-21 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। এরপর আবার মাসের শেষের দিকে বৃষ্টিপাতটা কমে যাবে। ফলে এই যে বৃষ্টিপাত, সেটা এপ্রিল মাসে যে স্বাভাবিক বৃষ্টিপাত তার চেয়ে কম হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি জানান আগামী 4 দিন বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। গত 3 মাসে চিকেন পক্সে আক্রান্ত হয়ে 8 জন মারা গেছে। গত বছর এই সংখ্যা ছিল মাত্র 4। চিকেন পক্স বা জলবসন্তে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন অন্তত 175 জন রোগী। চিকিৎসকরা বলছেন অধিকাংশ ক্ষেত্রে চিকেন পক্স বাসায় বিশ্রাম নিলে এমনিতেই সেরে যায়। তবে যারা শারীরিক নানা জটিলতায় ভুগছেন তাদের মৃত্যু ঝুঁকি রয়েছে। চিকেন পক্সে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 15 এপ্রিল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা 175। এদের মধ্যে শিশুই বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত বছর হাসপাতালে চিকেন পক্সে ভর্তি রোগী ছিল 168 জন। গত বছর মারা গেছেন 4 জন। এবার 3 মাসে মৃত্যু 8 জনের। যাদের কখনো চিকেন পক্স হয়নি তাদের এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষের আক্রান্ত হওয়ার হার বেশি। জ্বালাপোড়া আছে, আর বেশিরভাগ হচ্ছে বুক গিলতে পারি না, মাথাটা ব্যথা করে, জ্বরটা ছাড়ে না। জ্বর কমতে ছিল না, তারপরে ইনফেকশন হয়ে গেছিল এই পক্সের থেকে। জ্বর উঠছে, জ্বরের পর খিঁচুনি উঠছিল। তারপর আমরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছিলাম, তখন ওইখান থেকে ভালো একটা ট্রিটমেন্ট পাইনি। পরে ওইখান থেকে বরিশাল আবার রেফার করছে, তখন ওইখান থেকে বলছিল এটা চিকেন পক্স, এটা ভাইরাস। চিকিৎসক জানান চিকেন পক্সের ভাইরাস খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয়। এটা আমাদের হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। জ্বরের 1 থেকে 2 দিনের মধ্যেই শরীরে র্যাশ ডেভেলপ করে
এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে র্যাশগুলো সাধারণত আমাদের শরীরের মধ্যভাগে থাকে, হাতে পায়ের দিকে কম থাকে। এগুলো 2 থেকে 3 দিনের মাথায় এই র্যাশগুলোর ভিতরে পানি চলে আসে এবং ব্লিস্টারের মতো হয়। টোটাল মোটামুটি 15 দিনের মধ্যে চিকেন পক্স পেশেন্টের প্রত্যেকটা র্যাশই শুকিয়ে যায় এবং ভালো হয়। সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চিকেন পক্স বেশি হয়। অতি সংক্রমণের কারণে প্রত্যেকেরই পূর্ণ জীবনে একবার রোগটি হবে বলে জানান চিকিৎসক। যাদের বিভিন্ন রকম শারীরিক জটিলতা নেই তাদের বাসায় বিশ্রাম নিলেই রোগটি সেরে যায়। অ্যান্টিভাইরাল দিবেন, তারপর হচ্ছে আপনি অ্যান্টিহিস্টামিন দিবেন যার চুলকানি কমানোর জন্য, জ্বর কমানোর জন্য প্যারাসিটামল। আর হচ্ছে সে হাইজিন মেনটেন করবে, আইসোলেশন থাকবে কেন? যাতে অন্যদের না হয়। সরকারিভাবে চিকেন পক্স বা জল বসন্তের টিকা দেয়া হয় না, তবে দেশের তৈরি একটি প্রতিষ্ঠানের টিকা রয়েছে। 0 থেকে 12 বছর বয়সীদের জন্য 1 ডোজ এবং 13 থেকে পূর্ণবয়স্কদের জন্য 2 ডোজ টিকা দেওয়া যায়। ভেটিসিলার টিকাটা পাওয়া যায়, তো যারা হচ্ছে যে ভালনারেবল যে গ্রুপগুলো তাদেরকে বলা হয় যে এই ভ্যাকসিনটা নিয়ে নিতে। যেমন ধরুন বাচ্চা, তার ক্যান্সার, ব্লাডের প্রবলেম আছে, অথবা তার কিডনি প্রবলেম আছে, অথবা একটা ট্রান্সপ্লান্ট রোগী, বয়স্ক ট্রান্সপ্লান্ট করা, অথবা সে রেগুলার ডায়ালাইসিস নিচ্ছে, অথবা সে ক্যান্সারের রোগী, সে কেমোথেরাপি নিচ্ছে, তাদের হয় কি তাদের বডির ইমিউনিটি কম থাকে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের টোটকা ব্যবস্থা নিলে শরীরের চামড়ার ক্ষতি হতে পারে বলে জানান তারা। একবার হলে দ্বিতীয়বার সাধারণত হয় না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় আরও 25 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে প্রায় 100 জন মানুষ। অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ইতোমধ্যেই 51,000 ছাড়িয়ে গেছে। ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকায় সব সময় সেনা উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস। তিনি আরও জানান, গাজার মোট ভূখণ্ডের কিছু অংশকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এদিকে গাজা ভূখণ্ড স্থায়ীভাবে দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে এরই মধ্যে জার্মানি। যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগ মুহূর্তে তেহরান সফরে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। কাতার টেলিভিশন আল আরাবি জানিয়েছে মধ্যপ্রাচ্যের 2 পরাশক্তির মধ্যে উন্নত সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে বৃহস্পতিবার এই সফর করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। প্রতিবেদনে বলা হয়, এই সফরে ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রিন্স খালিদ। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী 19 এপ্রিল রোমে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে এই বৈঠকের আগে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ইরান সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্লেষকরা। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।